মানুষের বাইরে থেকে দেখা জীবন আর ভেতরের আসল জীবনের মধ্যে যে কতটা তফাৎ হতে পারে তা আমি নিজের জীবন দিয়ে প্রতি মুহূর্তে উপলব্ধি করছি। দূর থেকে হয়তো অনেকেই ভাবেন আমার কত চমৎকার একটা সংসার, মাথা গোজার মতো সুন্দর একটা বাড়ি আছে, ব্যাংকে টাকা পয়সার অভাব নেই, জীবনের সব রকম বৈষয়িক স্বাচ্ছন্দ্য আমার চারপাশ ঘিরে রেখেছে। কিন্তু বুকের গভীরে হাত দিয়ে যদি নিজেকে প্রশ্ন করি, সুমি তুই কি আসলেই সুখে আছিস, তবে ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কোনো উত্তর আসে না। আসলে মানুষের মনের শান্তিটাই আসল। মন যদি ভালো না থাকে তবে চারপাশের কোনো দামি জিনিসই চোখের সামনে ধরা দেয় না, কোনো কাজে মন বসে না, চেনা পৃথিবীটাকেও অচেনা আর বিষাক্ত মনে হয়। আমরা সবাই জানি এই মানব দেহের যেমন একটা বাহ্যিক ক্ষুধা থাকে, ঠিক তেমনি মনেরও একটা গভীর তৃষ্ণা থাকে। শরীর আর মন একে অপরের পরিপূরক। কিন্তু গত কয়েকটা বছর ধরে আমার এই অবয়বটা যেন এক জীবন্ত লাশে পরিণত হয়েছে। কোনো উৎসাহ নেই, কোনো প্রাণ স্পন্দন নেই। একটা সুস্থ গাছ যেমন সঠিক পরিচর্যা আর জল হাওয়া না পেলে ধীরে ধীরে শুকিয়ে মরে যায়, আমার জীবনটাও ঠিক তেমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। জীবনের এই টানাপোড়েনের গল্পটাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি। আজ থেকে প্রায় 4 বছর আগের কথা। পারিবারিকভাবে ধুমধাম করে আমার বিয়ে হয়েছিল। আমার স্বামীর নাম জাহিদ। সে বিয়ের আগে থেকেই মধ্যপ্রাচ্যের ওমানে থাকত। বিয়ের পাকা কথা বলার জন্য সে মাত্র 2.5 মাসের ছুটি নিয়ে দেশে এসেছিল। আমাদের বিয়েটা সম্পূর্ণ পারিবারিকভাবেই হয়েছিল। বিয়ের আগে আমার সাধারণ এক টুকরো জীবন ছিল, কোনো দিন কোনো সম্পর্কের জটিলতায় জড়ায়নি। আমার বাবা মা যখন জাহিদের মতো একজন সুপ্রতিষ্ঠিত প্রবাসীকে আমার জন্য পছন্দ করলেন, আমিও তাদের সম্মতিতে সানন্দে রাজি হয়ে গেলাম। সবাই বলেছিল ছেলে বিদেশে ভালো চাকরি করে, অনেক টাকা পয়সা, স্বভাব চরিত্র বেশ ভালো। আমিও ভেবেছিলাম একটা মেয়ের জীবনে এর চেয়ে বেশি আর কী বা চাওয়ার থাকতে পারে। কিন্তু এখন এসে বুঝি কেবল টাকা পয়সা বা ধন দৌলত দিয়ে কখনো একটা মানুষের ভেতরের শূন্যতা মাপা যায় না। সম্পদ আজ আছে, কাল হয়তো থাকবে না, কিন্তু মানুষের ভেতরের যে প্রকৃত টান, যে মায়া, সেটা যদি না থাকে তবে প্রাসাদের ভেতরে থেকেও মনে হয় কোনো এক বন্দিশালায় দিন কাটছে। বিয়ের পর 2.5টা মাস কিভাবে যেন চোখের পলকে কেটে গেল। জাহিদ মানুষ হিসেবে খারাপ ছিল না, কিন্তু প্রবাসীদের জীবনের একটা নির্মম বাস্তবতা আছে। তাদেরকে পেটের তাগিদে, উপার্জনের টানে সব মায়া কাটিয়ে আবার ফিরে যেতেই হয়। আমাকে একলা ফেলে রেখে সে আবার উড়াল দিল ওমানে। সে চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই আমি বুঝতে পারলাম আমি মা হতে চলেছি। এক অদ্ভুত একাকিত্বের মাঝেই আমার কোল আলো করে জন্ম নিল আমার ফুটফুটে কন্যা সন্তান রিয়া। মেয়েটা দেখতে একদম আমার মতো হয়েছিল, চাঁদের টুকরোর মতো একটা মুখ। আমাদের পরিবারে আমি, আমার শ্বশুর আকরাম সাহেব এবং শাশুড়ি মা, এই 3 জন নিয়ে সংসার। আমার 2 ননদের অনেক আগেই বিয়ে হয়ে গেছে, তারা যার যার শ্বশুর বাড়িতে ব্যস্ত থাকে। ফলে এই বিশাল বাড়িতে আমরা 3 জন, আর আমার ছোট্ট মেয়েটা ছাড়া আর কেউ নেই। দেখতে দেখতে রিয়া এখন 2.5 বছরে পা দিয়েছে, কিন্তু এই 2.5 বছরে আমার ভেতরের একাকিত্ব আর মানসিক কষ্ট যেন পাহাড় সম হয়ে উঠেছে। দিনের বেলাটা তো কোনো মতে সংসারের কাজকর্ম আর মেয়ের পেছনে ছুটে কেটে যায়, কিন্তু রাত যখন গভীর হয় তখন আমার চারপাশের দেয়ালগুলো যেন আমাকে গ্রাস করতে আসে। বিছানায় যখন একা শুয়ে থাকি তখন কেবলই মনে হয় সংসার, স্বামী সবই তো আছে, তাও কেন আমি এত একা, কেন আমাকে প্রতি রাতে বালিশ ভেজাতে হয়। এই নীরব যন্ত্রণা কাউকে বোঝানোর মতো নয়। একটা সময় ছিল যখন জাহিদের সাথে ফোনে কথা বলে মনকে সান্ত্বনা দিতাম, ওর ফেরার দিনের অপেক্ষা করতাম। কিন্তু দিন যত যাচ্ছে সেই আশার আলোটাও যেন ফিকে হয়ে আসছে। এখন আর আমি তাকে নিয়ে অত রঙিন স্বপ্নও দেখি না। আমার অবচেতন মন এখন কেবল একজন রক্ত মাংসের মানুষের সান্নিধ্য খোঁজে, যে আমাকে একটু ভালোবাসবে, জড়িয়ে ধরে বলবে আমি তো আছি। একজন প্রবাসী স্ত্রীর জীবন যে কতটা কষ্টের সেটা কেবল সেই নারীই বোঝে যাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। বাইরে আমরা সবাই কত সুন্দর করে হাসি, যেন কত সুখে আছি, কিন্তু বুকের ভেতরের ক্ষতটা কেবল আমরাই জানি। আমি ভেবেছিলাম আমার এই একঘেয়ে একাকী জীবনে হয়তো কোনো নতুন মোড় আসবে না, কিন্তু জীবনের চিত্রনাট্য যে এভাবে বদলে যাবে তা আমি কখনো কল্পনাও করিনি।
আমার শাশুড়ি মা গত প্রায় 2 বছর ধরে কোমরের এক মারাত্মক সমস্যায় ভুগছেন। বড় ডাক্তার দেখিয়েও তেমন কাজ হয়নি। তিনি এখন ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতে পারেন না। কাজকর্ম করা তো দূরের কথা, সামান্য হাঁটাচলা করতেও তার ভীষণ কষ্ট হয়। ফলে সংসারের যাবতীয় বাইরের দায়িত্ব এখন আমার শ্বশুর আকরাম সাহেবের কাঁধে। আকরাম সাহেবের বয়স এখন 52 বছর, কিন্তু তাকে দেখলে যে কেউ চমকে যাবে। নিয়মিত শরীর চর্চা আর অভ্যাসের কারণে তার চেহারা বা শরীরে বয়সের কোনো ছাপই পড়েনি। দূর থেকে দেখলে মনে হবে তিনি আমার স্বামীর বড় ভাই। বাবা বলে কেউই বিশ্বাস করতে চাইবে না। তার এই সুঠাম গড়ন আর ব্যক্তিত্বের কারণে পাড়ার অনেকেই তাকে সমীহ করে চলে। আমাদের গ্রামে সপ্তাহে 3 দিন বড় হাট বসে, রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার। সেদিন ছিল বৃহস্পতিবার। সকালবেলা শ্বশুর আব্বা থলি হাতে বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। যাওয়ার আগে তিনি রান্নাঘরের সামনে এসে আমাকে জিজ্ঞেস করলেন, বৌমা, আজকে হাট থেকে কি সবজি আনবো বলো তো? বাজারে তো এখন নতুন কোনো সবজি ওভাবে ওঠেনি। আমি একটু ভেবে বললাম, বাবা, আজকে বেশ দেখে বড় আর লম্বা কালো বেগুন নিয়ে আসবেন। অনেক দিন বেগুন খাওয়া হয় না। ঘরে কিছু ভালো শুটকি মাছ আছে, সেটা দিয়ে রান্না করব। আর আপনার আর আমার জন্য একটু ঝাল ঝাল করে চচ্চড়ি করব। আমার কথা শুনে আকরাম সাহেব হেসে বললেন, বাহ, বেগুনের চচ্চড়ি তো আমারও খুব প্রিয়। তোমার শাশুড়ি তো আবার এসব শুটকি আর চচ্চড়ি একদম খেতে পারে না। ওর জন্য না হয় অন্য একটা তরকারি করা যাবে। কিন্তু বৌমা, বাজারে তো গোল গোল বেগুনও পাওয়া যায়, ওগুলো আনবো? আমি একটু জোর দিয়েই বললাম, না বাবা, গোল বেগুনগুলো আনবেন না। ওগুলোতে তেমন স্বাদ পাওয়া যায় না। ওই যে একদম কুচকুচে কালো, লম্বা আর শক্ত যে বেগুনগুলো পাওয়া যায় না, ওগুলো নিয়ে আসবেন। ওগুলোর স্বাদই আলাদা। আকরাম সাহেব আমার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো লম্বা বেগুনই আনতে, তবে আজ লম্বাটাই নিয়ে আসবো। রাতের বেলা বাজার থেকে ফিরে শ্বশুর আব্বা যখন ব্যাগটা নামালেন, আমি দেখলাম তিনি আসলেই বেশ বড় বড় একদম কুচকুচে কালো আর শক্ত কিছু লম্বা বেগুন নিয়ে এসেছেন। বেগুনগুলো দেখে আমার মনের ভেতর কেমন যেন একটা অদ্ভুত খেয়াল চাপলো। আমি সবার অলক্ষ্যে সেখান থেকে সবচেয়ে বড় আর নিখুঁত একটা বেগুন সরিয়ে আমার নিজের শোবার ঘরে নিয়ে খাটের নিচে লুকিয়ে রাখলাম। বাকি বেগুনগুলো রান্নাঘরে রেখে এলাম। কিন্তু আমার এই চাতুরি আকরাম সাহেবের তীক্ষ্ণ নজর এড়ায়নি। তিনি রান্নাঘরে এসে জিজ্ঞেস করলেন, বৌমা, দেখলাম বাজার থেকে একটা বড় বেগুন তুমি আলাদা করে তোমার ঘরে নিয়ে রাখলে। ব্যাপার কি বলো তো? ওটা দিয়ে কি বিশেষ কোনো রান্না হবে? আমি একটু আমতা আমতা করে কথা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলাম। বললাম, আরে না বাবা, ওটা দিয়ে আমার একটা বিশেষ দরকার আছে, একটা অন্য কাজ করব। তিনি কৌতূহলী হয়ে আবার বললেন, কি এমন বিশেষ কাজ যা রান্নাঘরে না হয়ে বেডরুমে হবে? আমি কিছুটা লজ্জিত ও বিরক্ত হয়ে বললাম, বাবা, আপনি এত কথা জিজ্ঞেস করছেন কেন বলুন তো? আপনি যান তো নিজের ঘরে, আপনাকে পরে বুঝিয়ে বলবো। আমার কথায় তিনি আর কিছু না বলে চলে গেলেন ঠিকই, কিন্তু তার চোখের চাউনি দেখে মনে হলো তিনি আমার এই আচরণে বেশ খটকা পেয়েছেন। তার মনে একটা গভীর সন্দেহের দানা বেঁধে গেল। যাই হোক, আমি রান্নাঘরে গিয়ে বাকি বেগুনগুলো কুচি কুচি করে কেটে শুটকি মাছ আর কাঁচামরিচ দিয়ে চমৎকার চচ্চড়ি রান্না করলাম। সাথে একটা বড় মাছের ঝোলও বানালাম। রাতের খাবার টেবিলে আমরা সবাই একসাথে বসলাম। শাশুড়ি মাটি ওনার ঘরে খাবার দিয়ে এসে আমি আর শ্বশুর আব্বা একসাথে খাচ্ছিলাম। খাবার মাঝখানেই তিনি আবার কৌতুক করে বললেন, কি বৌমা, তোমার ঘরের সেই বিশেষ বেগুনটা কি আজকে রাতেই রান্না করলে, নাকি ওটা পরে খাওয়া হবে? আমি লজ্জা লুকাতে একটা কৃত্রিম হাসি দিয়ে বললাম, বাবা, আপনি এখনো এই বেগুন নিয়েই পড়ে আছেন। ওটা আমার একান্তই নিজস্ব একটা ব্যাপার, ওটা পরে দেখা যাবে। এখন আপনি খাওয়া শেষ করুন। খাওয়া দাওয়া শেষ করে শাশুড়ি মা ও শ্বশুর আব্বাকে যার যার ঘরে পাঠিয়ে দিয়ে আমি আমার মেয়ে রিয়াকে নিয়ে শোবার ঘরে চলে এলাম। রিয়া কিছুক্ষণের মধ্যেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার চোখে তখনও ঘুমের কোনো নামগন্ধ নেই। তার উপর সেই রাতে আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছিলাম। আমাদের ঘরের জানালাটা ছিল ভেতরের বারান্দার দিকে মুখ করা। গরম লাগার কারণে আমি জানালার কাজটা বন্ধ না করে শুধু পাতলা একটা পর্দা টেনে দিয়েছিলাম। রাত যখন আনুমানিক 12:30 বা 1টা, চারপাশ একদম নিঝুম। আমার ভেতরের একাকিত্ব আর শরীরের সুপ্ত আকাঙ্ক্ষা তখন তীব্র আকার ধারণ করেছে। অবতমনে সেই তীব্র জানায় আমি যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। খাটের নিচ থেকে সেই লুকিয়ে রাখা লম্বা শক্ত বেগুনটা বের করে আনলাম। আমি ভেবেছিলাম এই নিঝুম রাতে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, কেউ আমাকে দেখাননি। কিন্তু আমি বিন্দুমাত্র টের পাইনি যে আমার শ্বশুর আকরাম সাহেব প্রথম থেকেই আমার উপর নজর রাখছিলেন।
জানালার পর্দার সামান্য পাক দিয়ে তিনি তার স্মার্টফোনের ক্যামেরা অন করে আমার সেই চরম গোপন মুহূর্তের পুরো দৃশ্যটা ভিডিও রেকর্ড করে নিচ্ছিলেন। আমি আমার নিজের ঘোরের মধ্যে এতটাই মগ্ন ছিলাম যে বাইরের কোনো সামান্য শব্দ আমার কানে পৌঁছায়নি। পরদিন সকালবেলা যখন আমি বারান্দায় কাজ করছিলাম, আকরাম সাহেব গম্ভীর মুখে আমার সামনে এসে দাঁড়ালেন। তার হাতে একটি কাগজের প্যাকেট ছিল। তিনি চারপাশে তাকিয়ে নিচু গলায় বললেন, বৌমা, কালকে সেই বেগুনটা কি এখনো তোমার ঘরে আছে? ওটা আমাকে একটু দেবে? আমি আকাশ থেকে পড়ার ভান করে বললাম, বাবা, সকাল সকাল আপনি এসব কি বলছেন? ওটা তো আমার ঘরেই আছে, ওটা দিয়ে আপনার কি দরকার? তিনি আমার খুব কাছাকাছি এসে ফিসফিস করে বললেন, তোমার ওই কাঁচা সবজি দিয়ে তো আর মনের তৃষ্ণা মিটবে না বৌমা, ওটা তো নরম হয়ে ভেঙে যেতে পারে। আমার কাছে তার চেয়েও অনেক শক্ত, একদম রডের মতো শক্তিশালী একটা জিনিস আছে। তুমি যদি চাও আমি তোমাকে সেটা দিতে পারি। সেটা তোমার এই ভেতরে সমস্ত জ্বালা জড়িয়ে দেবে। তার মুখে এই ধরনের নোংরা এবং সাহসী কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি অত্যন্ত রেগে গিয়ে বললাম, বাবা, আপনি নিজের মুখে কি বলছেন এসব? আপনার লজ্জা করছে না? আপনি আমার শ্বশুর, আমার বাবার মতো। আপনার সাথে আমার সম্পর্কটা অত্যন্ত পবিত্র। আকরাম সাহেব তখন একটা কুৎসিত হাসি দিয়ে নিজের পকেট থেকে মোবাইলটা বের করলেন। স্ক্রিনটা আমার চোখের সামনে ধরে বললেন, বেশি চেঁচামেচি করো না বৌমা, তাহলে এই ভিডিওটা পুরো গ্রামে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে না। কাল রাতে তুমি বন্ধ জানালার ওপাশে কি করছিলে তার সব প্রমাণ এখানে বন্দি আছে। মোবাইলের স্ক্রিনে নিজের সেই গোপন মুহূর্তের দৃশ্য দেখে আমার মাথা ঝিমঝিম করে উঠল। লজ্জায়, অপমানে আর ভয়ে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি বুঝতে পারলাম আমি ওনার জালে সম্পূর্ণভাবে ধরা পড়ে গেছি। কোনো প্রতিবাদ করার ভাষা বা শক্তি তখন আমার অবশিষ্ট ছিল না। আমার এই অসহায় অবস্থা দেখে আকরাম সাহেব সুর নরম করে বললেন, কাঁদছো কেন বোকা মেয়ে? আমি তো তোমাকে কোনো ক্ষতি করতে চাচ্ছি না। তোমার শাশুড়ি তো দীর্ঘদিন ধরে অসুস্থ, ওনার কাছ থেকে আমি কোনো সুখ পাই না। আর তোমার স্বামীও বিদেশে থাকে, তুমিও একা, আমরা দুজনেই তো এক নৌকা যাত্রী। আজকে থেকে তোমার সমস্ত দেখভালের দায়িত্ব আমার। রাতের অন্ধকার যখন নেমে আসবে তখন এই সমাজ, এই সম্পর্ক সব উবে যাবে। তখন শুধু তুমি আর আমি। এই কথা বলে তিনি আমার দিকে